দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমরা। লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিবেন নীল মাহবুব। নীল, আমরা সকাল থেকেই দেখছি যে আপনি যে জায়গায় আছেন কোথাও কোমর পানি পর্যন্ত আছে এবং ওইখানে যে বাসাবাড়িগুলো আছে এখানে কি মানুষজন অবস্থান করলে তাদেরকে ত্রাণ দেওয়ার বিষয়টা বা তাদের যে সার্বিক সহযোগিতা সেটা তারা পাচ্ছে কিনা? কাকলি, আসলে আপনি যে কথাগুলো বললেন, এখন বন্যা পরিস্থিতিতে লক্ষ্মীপুর জেলাটা আসলে বিপর্যস্ত এবং সেই বিপর্যস্ততার মধ্যে কিন্তু কিছু দুর্গম এলাকাও আছে যে পর্যন্ত আসলে ত্রাণটা ওইভাবে পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে ফেনীতে আসলে যে পরিমাণ আমরা ত্রাণের আনাগোনা দেখেছি সেটি কিন্তু আসলে এই লক্ষ্মীপুর নোয়াখালীতে এখনও সেভাবে দেখা যায়নি। তবে ত্রাণ আসছে এবং আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু পাচ্ছে। এবং এই মুহূর্তে আমি যে বাসাটির সামনে দাঁড়িয়ে আছি, টিনের একচালা একটি ঘর, এবং এই বাসাটির সামনে দাঁড়িয়ে থাকার একটি কারণ কিন্তু আছে কাকলি। সেটি হচ্ছে যে আপনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে একচালা টিনের এই ঘরটি দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে জলবন্দী অবস্থায় যদি আরও টানা কটা দিন থাকে তাহলে এই ঘরটি আসলে দাঁড়িয়ে থাকবে কিনা সেটি সন্দেহ আছে। কারণ আপনাকে যদি আমি দেখাই তাহলে এই যে পানির নিচে থাকা ঘরের যে ভিতটা আছে সেই ভিতটা কিন্তু পানিতে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই জিনিসগুলো যদি পুরোটাই ক্ষয়ে যায় তাহলে কিন্তু এই ঘরটি আর এখানে দাঁড়িয়ে থাকবে না। এবং এই ঘরের যিনি আসলে মালিক, তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা প্রতিনিয়ত এসে দেখে যাচ্ছেন যে আসলে কতটুকু সরল, হ্যাঁ, ঘরটি এখনো দাঁড়িয়ে আছে কিনা। এবং এর পাশে আরেকটি ঘর আপনাকে আমি দেখাতে চাই, যে ঘরটির ভিত পানিতে আসলে একদম নিঃশেষ হয়ে গেছে এবং ঘরটিকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে কিন্তু এখন বাঁশ দিয়ে কিংবা কাঠ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে এবং সেই ঘরটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর আগের যে ঘরটি দেখলেন, যদি জল এরকমই থাকে তাহলে সেই ঘরটিরও কিন্তু এরকমই বেহাল একটি দশা হবে। এবং এখানে দেখছি যে যার বাড়ি সে কিন্তু এই যে ভালো মতো করে আসলে ঘরটিকে বাঁচিয়ে রাখার, অন্তত দাঁড়িয়ে যেন থাকে সেই চেষ্টাটা করছেন। চাচা, একটু আপনার সাথে কথা বলি যে এই যে ঘরের অবস্থাটা আসলে এখন কি? ঘরের অবস্থাগুলা সব মাটির বিটা সব নরম হয়ে গেছে, জরি জরি পড়তে আছে, খুঁটিটা মানে নরম হয়ে গেছে, আস্তে আস্তে ঝুঁকি দিতে আছে। এই খুঁটিটা দিছি যেন ছালটা থাকে এটার উপরে। এই যে যখন আসলে মানে বন্যা শেষ হয়ে যাবে এরপরে আসলে এই যে আবার ঘরটাকে মেরামত করা কতটা কষ্ট হবে? বহুত কষ্ট হবে। এক কান্দে এই ঘরটা ঠিক করতে হলে 50,000 টাকা লাগবে। এই ঘরগুলা ঠিক করতে হলে মাটি আনতে হবে কিনি, মাটিতে নাই এখানে, ওই বিলেতে আনতে হবে কিনি, সবগুলো ঠিক করতে হবে। দুকুনের টাকা দিয়ে তো দেন না, মাটি সব চলে গেছে, এইগুলা কিনে আনতে হবে। আর ঘরের ভিতরে যে আসবাবপত্র ছিল সেগুলোর কি অবস্থা? সেগুলা সবে ভিতরে ভিজে গেছে পানিতে, এগুলো এই খাটের উপরে আছে এখন। আর এখন থাকছেন কোথায়? থাকি আমার এক সাঁচার বাসাত, মানে ওই আধা কিলো এবার দূরে, এখানে থাকি আমি। রাত্রে থাকি এখানে। কেন রাতে কেন চলে আসেন? রাত্রে চলে আসি, ধরেন উপরে আমাদের মাল সামানা কিছু আছে রাখছি ডরমার উপরে, মানে একটা মায়া থেকে আসলে চলে আসেন। কাকলি আসলে কথা বলছিলাম, এবং সবারই ঘরের প্রতি কিন্তু একটা মায়া আছে এবং সেই মায়া থেকে অনেকে আশ্রয় কেন্দ্র কিংবা বিভিন্ন স্বজনের বাসাতে আশ্রয় নিলেও তারা কিন্তু গতকালও আসলে যেটি বলছিলাম যে একবার করে হলেও সেই ঘরটাকে, যে ঘরটা এখন বন্যার দখলে আছে, অযাচিত মেহমান হয়ে আসলে বন্যা যেখানে উপস্থিত হয়েছে সেই ঘরটাকে কিন্তু দেখতে আসেন। এবং ত্রাণের কথা যেটি বলছিলাম শুরুতেই, যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ঢাকা থেকে একদল তরুণ এসেছেন এবং তারা ত্রাণ নিয়ে এসেছেন এবং সেই ত্রাণগুলো নিয়ে কিন্তু তারা ভ্যানে এবং যে টায়ার আছে সে টায়ার এবং ভেলাই করে কিন্তু তারা ভিতরের দিকে গিয়েছেন। তবে এই সকাল থেকে আমরা এই গ্রামটিতে আছি এবং সেইখানে শুধুমাত্র এই একবারই দেখেছি যে ত্রাণের একটি দল কিন্তু এখানে ঢুকেছে। তার মানে ত্রাণ আসছে, কিন্তু সেই ত্রাণ আসার সংখ্যাটা কিন্তু পর্যাপ্ত না। আরও বেশি পরিমাণে ত্রাণ কিন্তু এই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকার জন্য প্রয়োজন। এই যে একজন সাথে আমি একটু কথা বলি, যে আপনাকেও দেখছিলাম ত্রাণের সাথে সহযোগিতা করার, কিন্তু এই যে জলবন্দী অবস্থায় এখন আসলে দুর্ভোগটা কতটা এবং কি প্রয়োজন সবচেয়ে বেশি?
সবচেয়ে পানি তো মনে করেন আজকে পানি কমতেছে না, পানি তো মনে করেন ফেনীর থেকে ছাপে এখানে পানিটা ভর্তি, বুঝছেন। তখন যেহেতু আল্লাহ যদি ফাঁকে অবিরাম যদি খরা যদি একটু কমে তাহলে আমাদের বাঁচানোটা উপায় না। আমাদের এই এলাকার মধ্যে মনে করেন তারপরে গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, নার্সারি, সবজির বাগান সব পানির নিচে হয়ে গেছে। মানুষ আত্মহারা হয়ে গেছে। মানুষ যেভাবে পাইছে সেভাবে আশ্রয়কেন্দ্র নিচে যারা যেতে পারে নাই তারা মাল সামানার মায়া তারা টং দিয়ে হইলো এটা রক্ষা হাঁটতেছে, কিন্তু এখানে কোনো এখানে কোনো গাড়ি চলতেছে না, রিক্সা চলতেছে না পানির অবস্থা। এখানে মানুষ বহুত কষ্ট পাইতেছে। এখানে যে হিট ঢালাই হয়েছে, হিট ঢালাইগুলো চলে গেছে, কংক্রিটগুলো ওগুলো পায়ে হাঁটা চলে গেছে। মানুষ নির্ভর হয়ে যায় যে যেমন আছে যেমন পান পাচ্ছে। আমার কাছে এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তিনি আসলে তার বক্তব্য শেষ করলেন, কিন্তু আসলে এই বন্যা পরবর্তী যে দুর্ভোগ কিংবা এখনো যে জলবন্দী অবস্থা, সেখানে কিন্তু মানুষের বক্তব্য একটাই যে তাদের আসলে এখন সাহায্যের হাত প্রয়োজন, যে হাতগুলো আসলে তাদেরকে এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটা শক্তি এবং সাহস যোগাবে। এবং এই বন্যা পরবর্তী যে দুর্ভোগটা সেটি কিন্তু নীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যেতে চাই নোয়াখালীতে আছেন হিরণ খান। হিরণ, আমরা লক্ষ্মীপুরে দেখছিলাম যে পানি এখন পর্যন্ত কোমর পর্যন্ত পানি এবং জনজীবন বেশ বিপর্যস্ত। নোয়াখালীর কি অবস্থা একটু জানাবেন? কাকলি, নোয়াখালীতেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মূলত নোয়াখালী সদর, এবং সদরের দুটি খাল রয়েছে দুই পাশ থেকে, একটা হলো গাবুয়া খাল আর একটা হচ্ছে এই ছাগলমারা খাল। এবং গাবুয়া খালটি মূলত নোয়াখালীর আশপাশের যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলের পানি সেখান থেকে নিষ্কাশন হয়ে ডাকাতিয়া নদীতে যায় এবং সেখান থেকে যমুনা নদীতে যায়। কিন্তু গাবুয়া খাল একদমই ময়লার স্তূপে ভরা, এবং এই ছাগলনাইয়া খাল সদরের যে প্রাণকেন্দ্র বলা হচ্ছে, এই প্রাণকেন্দ্রের যে একটি মাত্র খাল রয়েছে যে পানি নিষ্কাশন হয়ে এদিক থেকে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি একটি সাঁকুর উপর দাঁড়িয়ে আছি, এরকম শত শত সাঁকু রয়েছে, এবং এই ছাগলমারা খাল কিন্তু পুরোটাই দখল হয়ে গেছে। এবং পৌরসভা থেকে সাধারণ মানুষ যারা বলছেন যে পৌরসভা থেকে এই ময়লার আশপাশে এলাকার যে ময়লা সেই ময়লা কিন্তু এখানে ফালানো হচ্ছে, যার কারণে নোয়াখালীর পানি কিন্তু কোনো দিক দিয়ে আসলে বেরোতে পারছে না। কিছু বের হচ্ছে অল্প কিছু, যেটি এই খাল ছাড়াও যেই আশপাশের নতুন করে রাস্তা করে পানি বের হচ্ছে, অর্থাৎ পানি চাপের মুখে পড়ছে, তারপরে কিছু কিছু জায়গা ভেঙে সেই পানিগুলো বের হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটিতে নোয়াখালীতে গত আগস্ট মাসের 1 তারিখে কিন্তু ভারী বর্ষণ হয়, 30 বছরের মধ্যে সব থেকে বেশি ভারী বর্ষণ হয়, এবং তারপরে কিন্তু 2 তারিখ থেকে কিন্তু পানিবদ্ধ পুরো নোয়াখালী এলাকার লোকজন। এবং 18 তারিখে আবারও বৃষ্টি হয়, এবং পরবর্তীতে যখন বন্যার পানি এসে ফেনী হয়ে ফুলগাজী পরশুরাম হয়ে ফেনী হয়ে যেটি ডাকাতিয়া নদী এবং আশপাশের যেটা আরেকটি নদী রয়েছে সেই নদী দিয়ে রহমতখালী নদী, সেই রহমতখালী নদী দিয়ে যখন প্রভাবিত হয়েছে এবং যখন জোয়ার এসেছে তখন কিন্তু নোয়াখালীর নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে, এবং প্লাবিত হওয়ার পরে এই পানিগুলো কিন্তু আর বের হতে পারেনি। এখন পর্যন্ত যে আমাদের সহকর্মী নীল জানাচ্ছিলেন লক্ষ্মীপুরে পানি রয়েছে এবং নোয়াখালীতে পানি রয়েছে, নিম্ন অঞ্চলগুলো এখনও প্লাবিত। এবং এই যে খাল দুটো রয়েছে এই খাল দুটো যদি আসলে নিষ্কাশন করা না হয় তাহলে কিন্তু সদরের পানি আরও বেশ কিছুদিন থাকবে। এবং পৌরসভায় আমরা গিয়েছিলাম, পৌরসভা আসলে যে কাউকেই পাইনি, কারণ পৌরসভার যিনি মেয়র রয়েছেন তিনি এখন পলাতক রয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।